রোলিং বাংলাদেশে সবাইকে স্বাগতম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পর ১০০তম বর্ষে পদার্পণ করল এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হওয়ার কথা এবং এমত অবস্থায় অনলাইনে ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় করোনা ভাইরাসের প্রভাব নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন শ্রদ্ধেয় আলামিন স্যার, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ১০০তম বর্ষে পদার্পণ করলো। স্যার, এ নিয়ে আপনার অভিজ্ঞতা বা অনুভূতি যদি একটু শেয়ার করতেন। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকেই আজকের এই দিনটাকে যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো খুবই উৎসবের সাথে আমরা উদযাপন করতাম, কিন্তু আমরা যেহেতু এখন সারা বিশ্ব তথা বাংলাদেশ খুবই একটা খারাপ সময় পার করছে করোনা ভাইরাসের কারণে, তো সেই কারণে আসলে অতটা মানে উৎসব মুখর না হলেও আমরা দেখেছি যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সহ এটাকে একটা মানে একটা কিছু সীমিত পরিসরে সেটা করেছেন। তো আমরা সেই জন্য এটার সাথে আজকের এই দিনে আসার জন্য যত সাবেক শিক্ষার্থী আছেন, যত শিক্ষক আছেন এবং প্রশাসনের যত আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, কারণ তাদের এই পরিশ্রমের জন্যই, তাদের বিভিন্ন সময় বিভিন্ন অবদানের কারণে কিন্তু আমরা আজকে এখন এই অবস্থায় আছি। ঐতিহ্যগতভাবে যারা যেখানে রোল রেখেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হতে যাওয়ার কথা পূর্ব ঘোষণা অনুযায়ী। সো ঢাবিতে শুরু হতে যাওয়া অনলাইন ক্লাস নিয়ে আপনার মতামত? আসলে আমরা সত্যিকার অর্থে বলতে গেলে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা সারা দেশ থেকে প্রত্যন্ত ছাত্রদেরকে এখানে নিয়ে আসে, একটাই ক্রাইটেরিয়া হচ্ছে মেধা। তো মেধার ভিত্তিতে যখন আমরা ছাত্রদেরকে এখানে নিয়ে আসি সারা দেশ থেকে, বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীকে প্রথমে তার স্বপ্নের জায়গাটা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে না হলে তারা পরে অন্য জায়গায় চেষ্টা করে। তাহলে এই জায়গাটায় যখন সারা দেশ থেকে আসে, তো আসার ফলে দেখা যায় আমরা যারা শহুরে যাদের একটা অবস্থান থাকে এবং সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা থাকে তাদের মধ্যে কিন্তু একটা মানে পার্থক্য থেকেই যায়। মানে আর্থিক যদি বলি, অর্থনৈতিক দিক থেকে শুরু করে, বা আমি যদি আরো অন্যান্য দিক থেকে বলি যে তার পারিবারিক অবস্থান, সব দিক থেকে যদি বিশ্লেষণ করি, তাহলে সেই হিসাবে যেহেতু একটা বিশাল গ্যাদারিং, অনেক লোকজন মানে মেধা সারা দেশের আনাচে কানাচে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে নিয়ে আসা হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শহুরে যারা খুব সহজে একটা সিদ্ধান্ত নিতে পারি, সামগ্রিক দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে কিন্তু অত দ্রুত আমরা সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হয় না। সেই কারণে হয়তো আমরা দেখেছি যে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস অনেক আগে শুরু করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগুলো নিয়ে দীর্ঘ সময় স্টাডি করতে হয়েছে যে আমরা কখন এটা পারবো, কখন এটা ফিজিবল টাইম হবে। সেই কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে সিদ্ধান্তটা নিতে কিছুটা দেরি হয়েছে, এটা সঙ্গত কারণেই দেরি হয়েছে। আমি মনে করছি যে সিদ্ধান্ত দেরি হলেও আমরা আসলে যাচ্ছি বিভিন্ন ভাবে, সেটা আমি হয়তো আরো পরে আরো বিস্তারিত আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্পেসিফিক কিছু জায়গায় আমি হয়তো বলতে পারবো। আমরা আসলে এখন নীতিগতভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছি জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা যাচ্ছি, এবং যাওয়ার পেছনে আমরা অনেক ধরনের এর মধ্যে পাইলট স্টাডি করেছি, আমরা অনেক ধরনের সার্ভে করেছি। সার্ভের কিছু আউটপুট ডিপার্টমেন্ট ভেদে হয়তো আলাদা হবে, আমি আমার বিভাগেরটা হয়তো আমি অনেক ডিটেল বলতে পারবো। আচ্ছা স্যার, স্যার সেক্ষেত্রে আপনার বিভাগের যে সার্ভে, সেই সার্ভের কিছু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আমরা জুনের মানে 17 থেকে 22 তারিখ পর্যন্ত একটা টাইমে গুগলে একটা সার্ভে চালিয়েছিলাম। সেই সার্ভেতে আমাদের বিভাগের 21 ব্যাচ থেকে 26 ব্যাচ যারা বর্তমান স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে 1019 জন পার্টিসিপেট করেছে। তো সেই পার্টিসিপেশন থেকে আমরা অনেক ধরনের প্রশ্ন এখানে আমরা নিয়ে এসেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আসলে সত্যিকার অবস্থাটাকে বের করে নিয়ে আসা। তার মধ্যে শুরুতে আমরা যেটা মানে মানে বের করতে চেয়েছি যে আমাদের অনলাইন ক্লাসে আগ্রহী কতজন, আগ্রহী না বা সমস্যা আছে কতজন। তো আমরা সেই স্ট্যাটিস্টিক্সে পেয়েছি যে 72% স্টুডেন্ট অনলাইন ক্লাসে আগ্রহী এবং 28% স্টুডেন্ট আসলে আগ্রহী হলেও তাদের সেই সুবিধাটা নাই। এটা হচ্ছে একটা দিক। আবার কত পার্সেন্ট ঢাকায় থাকে, কারণ আমরা জানি যে প্রচুর ছেলেপেলে হলগুলো যেহেতু আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে ওই মানে মার্চের 26 তারিখের পর সব লকডাউন হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী চলে গেছে গ্রামে, তার বিভিন্ন এলাকায়, সেই জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে, অনেক কিছু আছে। তো সব মিলে 60% শিক্ষার্থী হচ্ছে আমাদের স্যাম্পল থেকে আসছে, ঢাকার বাইরে অবস্থান করছে, 40% ঢাকায় আছে। এবং আরেক জিনিস যেটা দেখি স্টুডেন্টদের মধ্যে 97%-এর হয় স্মার্টফোন, না হয় ল্যাপটপ, না হলে মোবাইল, মানে কোনো না কোনো ভাবে তার অ্যাক্সেস আছে, বাকি 3%-এর কোনো অ্যাক্সেসই নাই। আমরা যে পোর্শনে সার্ভে করেছি তাদের রেজাল্ট। কিন্তু তার মধ্যে যেটা এসছে 64%-এর আবার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, মানে 64%-এর আর্থিক সমস্যা আছে, যেই কারণে তারা অনলাইন ক্লাস হলে তাদের উপর একটা বার্ডেন হয়ে যাবে, আর 36%-এর কোনো সমস্যাই নাই। তাহলে আমরা সার্বিকভাবে যদি বলতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অন এন এভারেজ 70% স্টুডেন্টকে হয়তো আমরা
অনেকটাই এগুলোর Support. মধ্যে ইনভলভ করতে পারবো, বাকি 30% বাইরে থেকে যাবে। এটা আমাদের ডিপার্টমেন্টে 1019 জনের সার্ভের ফলাফলে আমি বলছি আর কি। এখানেও 36% এবং 64%-এর মধ্যে কিন্তু আসলে একটা বিশাল পার্থক্য, এবং হ্যাঁ সামগ্রিকভাবে হয়তো বিশ্ববিদ্যালয়ের যদি সব স্টুডেন্টদের নিয়ে একটা সার্ভে করা যায়, সেখানে হয়তো পার্থক্যটা আরো স্পষ্টভাবে ফুটে উঠতে পারে। তো এমত হ্যাঁ, সেটা অবস্থায় অলরেডি আছে। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন যে ডিনস কমিটিতে উনি সকল ধরনের সব বিভাগ মানে অনুষদের ডিনদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেখানে ডিন অফিস থেকে একটা সার্ভে করা হয়েছে। সেই সার্ভের অ্যাকুমুলেটেড রেজাল্ট হচ্ছে 40% ছাত্র মাত্র মানে অনলাইন ক্লাস করতে পারবে, বাট এই 40%-এরও আর্থিক সমস্যা আছে, বাকি 60%-এর তো তাদের করার মতো বিভিন্ন অবস্থায় নাই। তাদের বিভিন্ন মানে সাপোর্ট করার পর বা প্রণোদিত করার মাধ্যমে তাদেরকে অ্যাক্সেস দেওয়া সম্ভব অনলাইন ক্লাসের তাও জন্য। সেই পার্সেন্টেজটা অনলি 40%, যেটা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন মাত্র 40%। তার মানে মেজরিটি কিন্তু আসলে এটাতে ওভাবে পার্টিসিপেট করতে পারছে না, মানে হোল ইউনিভার্সিটি পার্সপেক্টিভে। তো এই যদি অবস্থা হয়, তো এই ক্ষেত্রে মানে বর্তমান প্রেক্ষাপট থেকে যে ডাবতে শুরুতে যে অনলাইন ক্লাস নেয়ার ব্যাপারে প্রশাসনের আসলে প্রস্তুতিটা কেমন? আসলে প্রশাসনের প্রস্তুতি নিয়েই প্রশ্ন করা হয়েছিল, ওনারা সরাসরি ডাইরেক্ট কোনো উত্তর ভাবে দেননি। কারণ বিষয়টাতে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যেটা বলেছেন যে এখন মানুষের মানসিক স্বাস্থ্যটাই হচ্ছে একটা বড় কনসার্ন। আর উনি যে 3টা পয়েন্টের জোর দিয়েছে, ইকুইটি মেকশিওর করা, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটিভ। তাহলে কথা যদি 3টা মূল কথা থাকে, ইকুইটি বলতে সবাই যখন সুযোগের মধ্যে আসবে তখন আসলে হওয়া উচিত, পার্টিসিপেট মানে সবাইকে এখানে পার্টিসিপেট করতে হবে, ইনক্লুসিভ মানে কাউকে বাদ দেওয়া যাবে না। তাহলে 3টা পয়েন্টকে যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু বস্তুত আসলে অনলাইন ক্লাসটা নীতিগতভাবে ওইভাবে শুরু করাটা নৈতিক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যেহেতু আমার মেজরিটি অংশই হচ্ছে অ্যাজ পার সার্ভে রেজাল্ট আউট অফ দ্য রিচ। কিন্তু তারপরেও হয়তো প্রেশার আছে যে সব শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যদি দীর্ঘদিন আমাদের ছাত্ররা বসে থাকে, তারা পড়ালেখা থেকে ডিটাচ থাকবে, মেন্টালি আরো বেশি ডিস্টার্ব হয়ে যাওয়ার সুযোগ আছে। তাদেরকে আসলে অনেকটা মেন্টালি মোটিভেটেড করার জন্য মোটামুটি একটা আয়োজনের ব্যবস্থা করা, যার মাধ্যমে অ্যাটলিস্ট তারা কিছুটা হলে টাচে ফিরতে পারে, এরকম আর কি। তো ফ্যাকাল্টি ভেদে এই ধরনের মানে চাওয়াটা একটু ডিফার করতে পারে। তো এই ক্ষেত্রে স্যার মানে দেশেরও বর্তমান যেই প্রেক্ষাপট সামগ্রিকভাবে, তো অনলাইন ক্লাস আসলে কতটা বাস্তবসম্মত বা বাস্তবায়নযোগ্য হবে বলে আপনার মনে হয়? আসলে অনলাইন ক্লাসটার বাস্তবায়নের কথা যদি বলতে যাই, আমরা উন্নত বিশ্বের কথা বলতে যেই বলি যে জাপান এবং মানে ইউকেতে আমার কথা বলার সুযোগ হয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সবাই যখন একসাথে লগ ইন করছে তাদেরও কিন্তু ওখানে সমস্যা হচ্ছে, যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, নেটের স্পিড অনেক ভালো, সেই সব জায়গায়ও কিন্তু তারা প্রবলেম ফেস করছে। সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে গ্রামের এমন এক জায়গায় একটা ছেলে আছে, দেখা যায় তার অনেক দূরে আসতে হয় তার মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার জন্য, আবার তাকে নরমাল তার 2G বেশি সাপোর্ট করে না, অথচ একটা অনলাইন ক্লাসের জন্য 5G বা এটার জন্য খুব হাই স্পিড নেট দরকার। যদি লাইভ ক্লাসের কথা আমরা বলি, রেকর্ডেড ভার্সন হতে গেলেও কিন্তু একটা মিনিমাম আমার ভিডিও দেখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তো সার্বিক বিশ্লেষণে যদি বলি, সারা দেশের যে প্রেক্ষাপট এবং আর্থসামাজিক অবস্থা এবং নেটওয়ার্কের যে কন্ডিশন, বিদ্যুতের যে কন্ডিশন, সব মিলিয়ে কিন্তু আসলে কোনোভাবে এটা অনুকূলে না যে ইফেক্টিভ একটা ক্লাস আমরা ওভাবে উন্নত বিশ্বে যেভাবে নেয় সেভাবে নিতে পারি। তো অনলাইন ক্লাসের জন্য আসলে যেসব প্রতিবন্ধকতার সংখ্যাটাই মনে হচ্ছে বেশি। তো এইসব প্রতিবন্ধকতা সমাধানের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের সাথে সমন্বয় করে সমাধানের দিকে এগিয়ে যায়, তো ওই ব্যাপারে কি কোনো অগ্রগতি বা আপডেট আছে কিনা? মানে এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা সুবিধা আছে, বিডি রেন নামে আর কি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক। এইখানের সাথে আমাদের একটা চুক্তি আছে সেপ্টেম্বর 30 পর্যন্ত 2020। সেপ্টেম্বর পর্যন্ত আমরা জুমের ক্ষেত্রে আমরা আনলিমিটেড একটা অ্যাক্সেস পাবো। হ্যাঁ, যেটা আমরা নরমালি ফ্রিতে জুমে কেউ ক্লাস করলে 40 মিনিটসের পর এটা অটো কাট হয়ে যায়। বাট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওই চুক্তি, যেটা ফাইন্যান্সিং করছে বাংলাদেশ ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক, ওইখান থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বিডিরেন আর কি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক, ওটার মাধ্যমে আমরা কিন্তু ওই ইয়াটা নিয়েছি। ওই লিংকের মাধ্যমে আমরা আনলিমিটেড ক্লাসটা নিতে পারবো। এটা হচ্ছে আমাদের শিক্ষকদের ক্ষেত্রে। কিন্তু এর মধ্যে আমার মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন অনেক শিক্ষকের ব্যক্তিগত ল্যাপটপও নাই সারা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে। ওনার হয়তো ওনার যে অফিস রুম সেখানে একটা ডেস্কটপ আছে। তাহলে সেটাকে যদি আমরা বিবেচনায় আনি, সেই ক্ষেত্রে মানে শিক্ষকদেরও কিন্তু পরিপূর্ণ সব ধরনের লজিস্টিক সাপোর্ট আছে, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। আবার অন্য ক্ষেত্রে আইবিএর শিক্ষকদের আছে, আইবিএর শিক্ষার্থীদের আছে, তারা কিন্তু অনলাইনে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু দেখছি যে একদিকে ক্লাস চলছে, আরেকদিকে চালানোর ক্ষেত্রে বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এবং চ্যালেঞ্জের পরিমাণটা আসলেই অনেক বড়, অনেক বড়, রাইট।
অনেক এবং আইবি এর যে উদাহরণটা দিলেন, সো এখানে কিন্তু আসলে ইকুইটি মানে মানে এনশিওর করার জন্য একটা বেশ ভালো রকমের প্রতিবন্ধকতা আছে বলে মনে হয় আইবি এর অবশ্যই যে অবশ্যই, উদাহরণ। কারণ আইবিএ টা তো নাম্বার অফ স্টুডেন্ট তো অল্প, এবং শিক্ষকের একটা, যেহেতু এটা একটা ইনস্টিটিউট, তাদের আসলে ফাইন্যান্সিয়াল অবস্থাটা কম্পারেটিভলি অন্য যে কারোর চেয়ে অনেক বেটার, দ্যাটস ওয়াই তারা এগুলো এফোর্ড করতে পারছে। এটা আসল কিন্তু সমস্যাটা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের, মানে আমরা আমরা কিন্তু এর মধ্যে, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা প্রায় বিভিন্ন ফেজে 300 থেকে 400 শিক্ষার্থীকে আমরা ব্যক্তিগতভাবে পার্সোনালি টাকা কালেক্ট করে সহায়তা দিয়েছি, যেখানে ধরেন তার পারিবারিক ভাবে চলাটাই তার জন্য অনেক কষ্টকর। এবার সব বিভাগই করেছে যে যার মতো সামর্থ্য অনুযায়ী, যেটা আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছে যে আমাদের শিক্ষক অনেক মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করেছেন, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছে। তো যেখানে আমাদের বড় একটা পপুলেশন হচ্ছে তার সার্ভাইভাল নিয়েই তার প্রশ্ন, সেখানে এগুলো তো তার জন্য একটা বাড়তি, মানে আমি মনে করি চাপ। জি স্যার। আর স্যার, শিক্ষার্থীদের মধ্যে একটা অনেক বড় একটা প্রশ্ন যে অনলাইন ক্লাসের ধরন আসলে কেমন হবে। তো এই ক্লাস নেওয়ার ধরন বা এর রূপরেখা নিয়ে কি সুস্পষ্ট কোনো রূপরেখা কি আছে? আসলে গত 29 তারিখ আমাদের সোমবার একাডেমিক কমিটির মিটিং ছিল। সেই মিটিং এ আমরা, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার প্রত্যেক শিক্ষকের মতামত নিয়েছে। সেখানে আমাদের কিছু শিক্ষক, আমাদের যারা মানে আইটি পড়ান, ওই শিক্ষকদের সমন্বয়ে এবং অন্যান্য কিছু জুনিয়র শিক্ষকের মিলে একটা টিম করেছে। সেই টিমে তারা, আমরা অলরেডি এখন 2টা প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে গুগল মিট এবং আরেকটা হচ্ছে জুম। এই দুইটাই হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আর কি আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এখানে যেটা করা যায়, হয়তো আমরা এখানে ম্যাটেরিয়ালস গুলো স্টুডেন্টদেরকে আগেই পাঠিয়ে দিব, পরবর্তীতে আমরা ওই যে শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে আমরা যতটা পারি। হয়তো এই ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা হবে, যে কোয়ান্টিটেটিভ কোর্স যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল কোর্স গুলোতে দেখা যায় যে আমরা যদি, বাজারে কিন্তু সলিউশন ম্যানুয়াল থাকে, ম্যানুয়ালের মতো একটা স্লাইড যদি তার হাতে চলে যায়, সেই স্লাইডে কিন্তু একটা বোর্ডে যেমন আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ লিখে দিতাম যেটার পরে এটা আসবে, তখন স্টুডেন্টরা যত সহজে বুঝতো। আমার যদি একটা সলিউশন দেখে আমি তাকে বুঝাইতে চাই, ওটা কিন্তু অত ইফেক্টিভ হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভনেস এর ক্ষেত্রে আমি থিওরিটিক্যাল কোর্সটাকে যত সুন্দরভাবে তাদেরকে গুছিয়ে দিতে পারবো, আমাদের কোয়ান্টিটেটিভ কোর্সের ক্ষেত্রে কিন্তু অত সুন্দরভাবে তার কাছে পৌঁছানোটা সম্ভব হয় না, ওরকম ভাবে হবে না কি। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা থাকবে। তারপর আমাদের ওই গুগল মিট এবং হচ্ছে আমাদের জুম এর মাধ্যমে আর কি আমরা নেওয়ার চিন্তা ভাবনা এই মুহূর্তে করছি। আচ্ছা স্যার, অনলাইন মানে বর্তমান যে পরিস্থিতি কিন্তু আসলে মানে খারাপের দিকে যাচ্ছে, মানে বৈশ্বিকভাবে বা আমরা যদি জাতীয়ভাবে চিন্তা করি, ঠিক এই অবস্থায় এই অনলাইন ক্লাসের আসলে কতটা গুরুত্বপূর্ণ বা এর প্রয়োজনীয়তা সম্পর্কে যদি বলতেন। আসলে আমরা যদি দুইটা বিষয়কে আলাদা করি, প্রথম হচ্ছে জীবন এবং শিক্ষা। অবশ্যই জীবন সবচেয়ে বেশি মূল্যবান, মানুষ বেঁচে থাকলে শিক্ষা। আবার যেহেতু আমরা এই সিচুয়েশনটা 4 মাসের বেশি হয়ে গেছে এখন আমাদের কিন্তু এখন এরকম কোনো প্রেডিকশন পাচ্ছি না যে খুব দ্রুত অবস্থাটার উন্নতি হবে। তার মানে আমরা কিন্তু যা প্রেডিকশন শুনছি তাতে আরো 1-2 বছর এটা দীর্ঘায়িত হবে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন এই দীর্ঘ সময় তো আমরা বসে থেকেও পারছি না, মানে জীবনকে চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা আসলে বাধ্যই অনেকটা, আসলে মানে একদিকে চারদিকে করোনার প্রকোপ বাড়ছে, অন্যদিকে আমাদের কিন্তু বসে থাকতে থাকতে হতাশার মাত্রাও কিন্তু বাড়ছে। তো দুইটাকে ট্রেড অফ করতে যেয়ে কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্তের দিকে যাওয়া আর কি। যদিও আমরা যদি বাস্তবিক অর্থে বলি যে আমার বাসায় যদি আল্লাহ না করুক করোনা মানে এফেক্টেড কেউ থাকে, আমার কিন্তু আর কোনো দিকে কনসেন্ট্রেশন থাকবে না, আমাকে বাঁচানোর তাগিদে আমার বেশি থাকবে, সবচেয়ে বেশি। তার মানে যেই হারে প্রতিদিন টেস্ট রেজাল্টে পাওয়া যাচ্ছে, সেটা যদি আমরা অথেন্টিক ধরে নেই, তাহলে কিন্তু এটা অ্যালার্মিং। তাহলে ওইদিকে চিন্তা করলে কিন্তু অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আবার অন্যদিকে আমরা আবার দেখছি এর মধ্যে যদি বসে আমরা থাকি, তাহলে তো আলটিমেটলি আমরা সব দিকেই দেখা যাবে অনেকটা অচল হয়ে যাব। সেই কারণে কিন্তু আমাদের একটা এই ধরনের চিন্তা যে আমরা ছাত্রদেরকে অ্যাটলিস্ট মেন্টালি বুস্ট আপ করা, যে তোমরা একটু টাচে থাকো, ট্র্যাকে থাকো, মানে অত ইফেক্টিভ না হইলেও কিছু না হওয়ার আর কি। হ্যাঁ, এরকম আর কি একটা অবস্থার দিকে আর কি যাওয়া। স্যার, ক্যাম্পাস যেহেতু দীর্ঘদিন বন্ধ, প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আসলে মানে সরাসরি যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। সো এই ক্ষেত্রে মানে অনলাইন ক্লাস বা সামগ্রিকভাবে প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য অনেকের কাছে ঠিক পৌঁছায়নি। এবং আরেকটা ব্যাপার, প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যদি যোগাযোগের কোনো প্রয়োজন পড়ে, সো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আসলে আমরা যেহেতু করোনা ইস্যুতেই প্রথম হচ্ছে যে আমাদের নিজস্ব দূরত্বটা মেনটেন করতে হবে, সেই কারণে কিন্তু গ্যাদারিংটা পসিবল। আর আমাদের যদি ছাত্ররা তাদের বই খাতা প্রয়োজনীয় জিনিসপত্র সব রুমে রেখে চলে গেছে, কারণ তারা চলে গেছিল, এত দীর্ঘায়িত হবে তারাও ভাবতে পারেনি, এবং তারা কিন্তু আর হলে আসেনি। তো সেই কারণে সত্যিকার অর্থে যদি ইফেক্টিভলি ক্লাস শুরু করতে দেওয়া হয় বা চাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু হলগুলো ওপেন করতে হবে। তো হলগুলো ওপেন করলে কিন্তু এটা কিন্তু আবার ওই আরেকটা বিপর্যয়ের দিকে যাবে।
তো জি সব স্যার। মিলে আসলে একটা অনেকটাই, আর প্রশাসন বলতে আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের যে সাক্ষাৎকারগুলো শুনি সেটা কিন্তু আমরা যতটুকু জানছি সেটাই। কারণ জুম মিটিং, আচ্ছা অনলাইন মিটিং ডিনদের সাথে হয়, চেয়ারম্যানদের সাথে হয়, চেয়ারম্যান স্যাররা আমাদেরকে ব্রিফ করেন। তার মানে আমরা শিক্ষক আচ্ছা। হিসেবে কিন্তু মানে সরাসরি ওইভাবে যেহেতু অবস্থাটা তাই ওরকম পাচ্ছি না, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে নিয়ে এত বড় আয়োজনে ওইভাবে সম্ভব না। হয়তো আমাদের মতো তাদেরকেও ওনারা প্রেস ব্রিফিং মানে এ অথবা নিউজের মাধ্যমে অথবা কোনো সাক্ষাৎকারে যা বলে সেটার আচ্ছা উপর আচ্ছা। ভরসা করে আমাদের আগাতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার, যেটা অনেক সময় এই প্রেস ব্রিফিং বা এই ইন্টারভিউর কথাগুলো আসলে মানে প্রকৃত তথ্য না এসে, প্রকৃত বক্তব্য না এসে অনেক সময় একটু ডিস্টরশন মানে বিকৃত ভাবে আসে, যাতে আরো বেশি বিভ্রান্তি সৃষ্টি করে সবার মধ্যে। হ্যাঁ, এটা ঠিক। কারণ আসলে হয় কি, যে স্যাম্পলের ভিত্তিতে ডিসিশনটা আসে এই স্যাম্পলটাই তো রিপ্রেজেন্টেটিভ না। যেমন আমরা মাত্র 1019 জনের উপর বেস করে একটা সার্ভে করেছি, আমাদের স্টুডেন্টের সংখ্যা তো আরো অনেক বেশি। জি স্যার। তাহলে এরকম সামগ্রিকভাবে পুরো বিশ্ববিদ্যালয়ে সবার যদি নেটওয়ার্কের ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা এক্সাক্ট তথ্যটা পাবো না। জি তাহলে স্যার। তার ভিত্তিতে যে কনক্লুশন আসবে সেটা এক্সাক্ট কনক্লুশন হবে না, স্যার তাই না? শিক্ষকদের সাথে যেহেতু মিটিং হয় রেগুলার, তো এবং আপনি বললেন যে অনেক শিক্ষকেরও সেই ফেসিলিটিস নাই, হয়তো ডেস্কটপ সব অফিসে ইউজ করেন স্যাররা, হয়তো বাসায় ল্যাপটপ নেই। সো এক্ষেত্রে শিক্ষকদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া কিংবা অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কি কোনো পদক্ষেপ আছে কিনা? কারণ অনলাইন ক্লাস আসলে যদি যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তো সেক্ষেত্রে শিক্ষকদের কিন্তু একটু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আসলে ওইভাবে হয় কি, প্রশিক্ষণ হয়তো ওরকম বাজেট বরাদ্দ বা ওরকম কিছু এই মুহূর্তে নাই। প্রত্যেকটা বিভাগেই এরকম আছেন যারা উন্নত বিশ্ব থেকে পড়ালেখা করে রিসেন্টলি ব্যাক করেছেন। তো হুম। আসলে বিভাগগুলো ওদের উপরই ভরসা করছে, যারা মাত্র অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করে এসছেন বা তাদের এক্সপার্টিজ আছে, বা আমাদের যেসব কলিগ দেশের বাইরে আছেন আমরা হুম। তাদের সাথে কথা বলছি। আসলে এভাবে কিন্তু আমরা ট্রাই করছি, মানে যাদের আচ্ছা। প্রত্যেকের বিভাগের এরকম শিক্ষক আছেন যারা বাইরে থেকে পড়াশোনা করে এসে তারা কিন্তু সিস্টেমগুলোর সাথে ইউজ টু, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে বাইরের যে লজিস্টিক সাপোর্টটা আছে সেই লজিস্টিক সাপোর্টটা আমার বিশ্ববিদ্যালয়ে নাই। আচ্ছা। সেই ক্ষেত্রে কিন্তু উনি যেই জিনিসটা প্রেসক্রাইব করবেন সেটার হুম। বাস্তবায়নে কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে স্যার। সেক্ষেত্রে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা থেকে যদি আমাদের কোনো লার্নিং নেয়ার থাকে, সো এরকম উল্লেখযোগ্য কোনো কিছু কি আছে? বা আপনার কি আসলে লার্নিং জানেন? বলতে আমরা যেগুলো ফ্রি অ্যাভেলেবল সেগুলোর উপর বেস করেই কিন্তু আমরা আমাদেরটা ট্রাই করছি, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু কোনো ফ্রি কোনো তারা তাদের অ্যাক্সেস নাই। প্ল্যাটফর্মে তারা ক্লাস নেয় না। জি যেমন আমি স্যার। ইউকের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে জানি তারা হচ্ছে ব্ল্যাকবোর্ড আলট্রা, এটাতে তারা লাইভ ক্লাসগুলো নেয়, তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এ এটা অ্যারেঞ্জ করা। এটাতে যেটা সুবিধা, যে কোনো ছাত্র চাইলেই সেখানে অ্যাক্সেস নিতে পারবে না, শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাক্সেস নিবে, যে কেউ এখানে ঢুকতে আচ্ছা। পারবে না। জি আবার স্যার। তারা রেকর্ডেড ক্লাসের জন্য প্যানাপ্টো বলে একটা সফটওয়্যার আছে, সেটা রেকর্ডেড লেকচার, সেখানে তারা মিটিং করার জন্য মাইক্রোসফট টিম। তার মানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের জিনিস তারা ইউনিভার্সিটির ফান্ডিং থেকে পারচেজ করে নিয়েছে। এগুলোর কারণে তারা কিন্তু শিক্ষার্থী শিক্ষক সবাই কিন্তু অনেকটা লাইভলি ভাবেই, তারপর তারা লিমিটেশনের মধ্যে আছে বলছে, কিন্তু এতে কিন্তু অনেকটাই করছে। কিন্তু যেগুলো ফ্রি ভার্সন সেগুলোতে অনেক ধরনের প্রবলেম আছে, যে কেউ পাসওয়ার্ড আরে পেলে যে কেউ অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তখন জি দেখা স্যার। যাবে ক্লাসের মধ্যে অনেক নয়েজ, অনেক ডিস্টারবেন্স। কারণ বেশ কিছু আগে আমরা কিছুদিন আগে কলেজ লেভেলের কিছু মানে ফেসবুকে ভাইরাল হয়েছে কিছু লেকচার, যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বেশ বাজে ধরনের কিছু কমেন্ট করতেছে। এটা কিন্তু লেকচারকে আরো ডিস্টার্ব করবে। জি কারণ স্যার। এখন মানুষ আসলে অনেক ধরনের হতাশার মধ্যে আছে, ফান হ্যাঁ, করতেছে, এটার ইম্পর্টেন্স বা সিরিয়াসনেস বোঝে না। হয়তো বিশ্ববিদ্যালয়ে সেগুলো হবে না। হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর, তারা শিক্ষকদের সম্মান করে এবং তারা সেটা বোঝে, সেটা হবে না। কিন্তু স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে আমরা যা দেখছি, তো আসলে এটা কিন্তু যদি ওরকম থাকতো যে আমার যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে না, রেস্ট্রিক্টেড থাকবে, বাইরে যেরকম কন্ট্রোল মেকানিজম আছে সেটা থাকবে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যেতে পারতো। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে যে একটা গর্বের জায়গা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সেশন জট একেবারেই নেই। কিছু, কিছু ডিপার্টমেন্ট হয়তো ব্যতিক্রম বা সামান্য পরিমাণে থাকলেও সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেশন জট একেবারেই প্রায় মুক্ত হয়ে গেছিল গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে। আমরা যদি দেখি। তো বর্তমান প্রেক্ষাপটে সেশন জট হওয়ার একটা আশঙ্কা আছে। সো এই সেশন জট কমানোর ব্যাপারে কি বিশ্ববিদ্যালয়ে কোনো মানে চিন্তাভাবনা আছে কিনা? হ্যাঁ, বা সেশন কিভাবে জট কমাতে পারে? কমানোর ব্যাপারে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সকল ডিনদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, প্রয়োজনে সিলেবাসটাকে একটু কার্টেল করে আমরা যাতে সেশন জটে না পড়ি সেটাকে উনি অনেকটা প্রায়োরিটি দিয়েছেন, যে আমরা সিলেবাসটাকে মানে একটু মানে কনসাইজ করে আমরা যাতে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি। কিন্তু সেটারও তো আসলে মানে ওই আমাদের যে লিমিটেশন গুলো আছে সেগুলোকে ওভারকাম না করলে সেটাও তো ডেলিভারেশন দেওয়া সম্ভব হবে না। মানে চিন্তায় আছে, বাস্তবায়নে গেলে আমরা হয়তো আরো অনেক ধরনের অনেক কিছু বের হয়ে আসবে।
তার মানে এখনো ব্যাপারটা অনেকটা লাইক ট্রায়াল এরর বা পাইলট মানে প্রজেক্টের মতো অবশ্যই অবশ্যই, কারণ অবস্থায় এর আগে তো আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস হয় নাই। ক্লাসে যখন যাবে তখন আপনারাই দেখবেন অনেক ধরনের অনেক কিছু বের হয়ে আসতেছে, হ্যাঁ, তখন আমরা আসলে রিয়েলি ফেস করবো। এখন তো আমরা যা করছি সব থিওরিটিক্যাল ডিসকাশন, আমাদের অ্যাজাম্পশন। আমরা একটা মিটিং করছি, হয়তো হ্যাঁ মিটিং এ তো করতে পারছি, ভাব ক্লাসটাও আমরা সেভাবে করতে পারবো, কিন্তু ক্লাসের পিকচার আর মিটিং এর পিকচার তো সেম না। স্যার, তখন অনলাইনে দেখা যাবে ক্লাস যে আমরা আরো অনেক কিছু পাবো। অনলাইনে ক্লাস সম্ভব হলেও যদি পরীক্ষা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তো সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে মানে আলটিমেটলি ক্লাস নেওয়ার যে এন্ড রেজাল্ট, তো সেই এন্ড রেজাল্ট কিন্তু হলো পরীক্ষা। তো সেই পরীক্ষা নেওয়ার ব্যাপারে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষকদের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের আইনে যা আছে সশরীরে এসে পরীক্ষা দিতে হবে। আমাদের আচ্ছা বিশ্ববিদ্যালয়ের আইন চেঞ্জ না করে পরীক্ষা নেওয়া যাবে না। এই জন্য কিন্তু উনি বলেছে যে ক্লাসগুলো হবে বাট পরীক্ষা নিবে না। এটাতে যেটা হবে, যদি পরীক্ষায় না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীদের পড়ার ব্যাপারে কোনো আগ্রহ থাকবে না, ফ্যাক্ট জি যেটা। স্যার। হ্যাঁ আর আমি আমার সিলেবাসটা শেষ করে বসে থাকলাম, এখন হ্যাঁ যদি পরীক্ষা না নিতে পারি পরের সেমিস্টারে কিন্তু আমি যেতে পারবো না। জি স্যার। তাহলে কিন্তু দিন শেষে এটা কিন্তু ইউজলেস হয়ে গেল। তো হয়তো সেক্ষেত্রে স্যার কিছুদিনের পর করণীয় কি? পরীক্ষার ব্যাপারেও কিছু সিদ্ধান্ত আসবে, কারণ আমরা উন্নত বিশ্বে আলোচনা করেছি, সেখানে তারা অনলাইন অ্যাসেসমেন্ট করে। অনলাইন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তাদের যে স্ট্রং লজিস্টিক সাপোর্ট, একটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ারলি বুঝবেন। সেটা হচ্ছে যে যখন আমরা দেখছি যে তাদের একটা রিটেন এমসিকিউ টাইপের এক্সাম নিচ্ছে, 9টা থেকে 12টা টাইম দেওয়া আছে, 9টার সময় সে ওটাতে লগ ইন করতে পারবে, এর 1 সেকেন্ড আগেও পারবে না। আচ্ছা আবার 12টার সময় অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে, হাফ এন আওয়ার টাইম পাবে ওই স্ক্রিপ্টটাকে আপলোড করে দেওয়ার জন্য। এটা আচ্ছা উন্নত বিশ্বের সিস্টেমের মধ্যে আছে বলেই কিন্তু তারা এফেক্টিভলি নিতে পারছে। আমাদের দেশে কিন্তু এই সিস্টেম, আর এগুলো খুবই এক্সপেন্সিভ, এগুলোর যে প্ল্যাটফর্ম এগুলো পারচেজ করা অনেক অনেক টাকার ব্যাপার, যেটা বাংলাদেশের আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই ফান্ড নাই, আমাদের বাজেটও সেই ধরনের বাধ্য নাই যে আমরা ওরকম ভাবে একটা ইফেক্টিভ সিস্টেম চালু করতে পারবো। তবে লং টার্মে যদি এটা এরকম ভাবে চলতে থাকে, তখন হচ্ছে এসব বিকল্পগুলো চিন্তা করে একটা বাস্তবায়নের দিকে আসার একটা মানে মানে প্রসেস শুরু হতে পারে। এবং সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিড বা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সংযোগটা খুব ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি এটা অবশ্যই দরকার, বিদ্যুৎ এবং আমাদের ইন্টারনেট দুইটাই। স্যার, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা আসলে সামগ্রিকভাবে অনেক হতাশ। অনেকের আত্মীয়-স্বজন বা ব্যক্তিগতভাবেও অনেক শিক্ষার্থী আসলে আক্রান্ত হয়েছে। তো সামগ্রিকভাবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন, যারা আসলে মানসিকভাবে প্রচন্ড রকমের হতাশায় আছে, তাদের হয়তো অনেক পরিকল্পনা ছিল এই বছরকে কেন্দ্র করে বা আ আপ সামনের দিনগুলোকে কেন্দ্র করে। তো আ শিক্ষার্থীদের মানসিকভাবে একটু উদ উজ্জীবিত করার জন্য যদি কিছু বলতেন। আসলে আমি শিক্ষার্থীদেরকে এটাই বলবো যে তারা দীর্ঘদিন ধরে একঘেয়েমি লাইফ লিড করছে, দীর্ঘ 4 মাস, কারণ এটা কারো রুটিনই ছিল না। শিক্ষার্থীদের মধ্যে কেউ হয়তো টিউশনি করতো, কেউ হয়তো অন্য কাজ করতো, কেউ হয়তো পড়ালেখার পাশাপাশি চাকরির জন্য প্রিপারেশন নিত, বিভিন্নভাবে কিন্তু তারা নিজেদেরকে ব্যস্ত রাখতো। কিন্তু এখন তাদের সবকিছুর মধ্যে স্থবিরতা চলে আসছে, সেই কারণে অনেকটাই কিন্তু তাদের মধ্যে মানসিক একটা হতাশা চলে আসছে। তো আমি যেটা বলবো যে আসলে যেই জিনিসটার উপর আমাদের কারো কোনো কন্ট্রোল নাই, সেই বিষয়টা নিয়ে যদি আমরা অযথা টেনশন করি, আসলে আমাদের কিন্তু এটা থেকে কোনো ওয়ে আউট বের হয়ে আসবে না। তাহলে আমাদের দরকার হচ্ছে আমার নিয়ন্ত্রণে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর আমাকে একটু বেশি ফোকাস করা। যেমন আমার নিয়ন্ত্রণে কি আছে, আমি চাইলে আমার সময়টাকে এখন এফেক্টিভলি কাজে লাগাইতে পারি, আমার কোন জায়গায় উইকনেস আছে আমি সেটা জানি, সেটাকে আমি কিছুটাকে ওভারকাম করে রাখলাম, যখন সবকিছু স্বাভাবিক হবে তখন হচ্ছে সেটা কাজে লাগবে। কিন্তু আমি যদি এখন সারাদিনই এটাকে টাইমটাকে এভাবে ওয়েস্ট করতে থাকি, তাহলে কিন্তু আমি আরো অনেক পিছিয়ে পড়বো। কারণ এটা একদিকে যেমন আমাদের অনেক সমস্যা, আরেকদিকে কিন্তু আরেকটা অপরচুনিটি, আমার কিন্তু অনেক সুযোগ আছে। আমি এর মধ্যে নিজের যে যে জায়গাগুলো আমার ল্যাকিংস আছে বা আমার মানসিকভাবে যেগুলো আমাকে প্রশান্তি দেয়, সেই কাজগুলো যদি আমি কালচারাল অ্যাক্টিভিটিস হোক বা আমার যেই জিনিসটা আমার ভালো লাগে সেটাও কিন্তু আমি যদি ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমার এই বোরিংনেস যেটা আছে, আমি যে এরকম খুব বোর হয়ে যাচ্ছি, সেটা কিন্তু কিন্তু একটা মুক্তি পাওয়ার একটা রাস্তা আমি পাবো। সেজন্য আমি বলবো যে মানসিক প্রশান্তিটা সবার আগে জরুরি, শারীরিক সুস্থতাটা দরকার, এবং আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলা, আশেপাশের লোকজন যাতে মেনে চলে সেইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং সবাই মিলে আসলে সুস্থভাবে বেঁচে থাকাটা আসলে ফার্স্টে মেক শিওর করা। তারপরে জীবনকে সুন্দর করার জন্য আমাদের যা যা প্রয়োজন, যার যেখানে ঘাটতি আছে সেগুলোর জন্য আমরা কিছুটা সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করা। আমি মনে করি এটার দিকে যদি আমরা কনসেন্ট্রেট করি, বা আমার যেটা রিক্রিয়েশন বা ভালো লাগার জায়গা, সেই জায়গাটার দিকে আমাকে একটু সময় দেওয়া, এই সব কিছুর কম্বিনেশনে মনে হয় তাকে যদি সে চিন্তা করে, তাহলে সে একটা বেটার অবস্থায় থাকবে বলে আমি পার্সোনালি মনে করি। স্যার, আপনার সাথে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো আপনার, এবং আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম। তা আপনার মূল্যবান সময়ের জন্য স্যার অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি চলমান সংকট কাটিয়ে আমরা স্বাভাবিক অবস্থায় খুব দ্রুতই ইনশাল্লাহ ফিরতে পারবো।
স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন, এবং আমাদের এই রোরিং বাংলাদেশ এর আপনি একজন নিয়মিত দর্শক, আমি ব্যক্তিগতভাবে জানি, তো আমাদের সম্পর্কে যদি স্যার কিছু বলতেন। আমি বলবো যে রোয়ারিং বাংলাদেশ তো আসলে সবসময় কন্টেম্পোরারি ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সবার উপকারের জন্য তারা অনেক ধরনের চেষ্টা করে যায়, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের বেস, তারা এটার উপকারিতা অনেকভাবে পেয়েছে। বিশেষ করে তাদের বিভিন্ন ধরনের কাউন্সিলিং, চাকরি রিলেটেড সব কাজে দেখা যায় যে তারা একটা অগ্রণী ভূমিকা রাখে। এবং আমাদের বিভাগীয় অনেক কাজের ক্ষেত্রে, ডকুমেন্টারি থেকে শুরু করে অনেক কিছুতে কিন্তু রোয়ারিং বাংলাদেশ অনেক ভালো রোল প্লে করেছে। তার মানে কনস্ট্রাকটিভ কাজে রোয়ারিং বাংলাদেশ আছে, যারা আপনারা সাবস্ক্রাইব করছেন তারা এগুলো জানছেন। আপনারা হয়তো এই ধরনের উপকারিতা বা উপযোগিতা যারা পাবে তাদেরকে আপনারা হয়তো আরো ইনফর্ম করতে পারেন যে এটার ব্যাপারে, যাতে তারা আরো বেশি পরিমাণে, কারণ যত বেশি আমাদের এটার ভিউয়ার্স হবে তারাই কিন্তু উপকৃত হবে। তো আসলে আপনারা এটার জন্য পরিশ্রম করছেন, এই পরিশ্রম অব্যাহত রেখে যান, কনস্ট্রাকটিভ কাজ করে যান, মানুষকে যেভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন সেভাবে আরো এগিয়ে যান। আমি মনে করি তাহলে আপনারা একদিকে নিজের দিক থেকে দায়বদ্ধতার জায়গা থেকে যে আমি সোসাইটির জন্য কিছু করছি সেটা মনে হবে, এবং যারা ইউজার যারা তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে। তাহলে আমি বোথ পার্টিরই উইন উইন সিচুয়েশন মনে করতে পারি। যে যারা সাবস্ক্রাইব করছে না তারা পরিচিত যারা আছে তাদের বলবেন, যাতে করে এর থেকে আমরা যেহেতু অনেক ধরনের আপডেট পাই, যে আপডেটগুলো আমাদেরই প্রয়োজনে লাগতে পারে, আমাদের শিক্ষার্থীদেরই বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে, তো আমি সেটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং আমি চাই যে এটার মানে সাবস্ক্রিপশন আরো বাড়ুক এবং সবাই এটার মানে উপকারিতাগুলো নেওয়ার চেষ্টা করুক। আপনারাও কিন্তু আপনাদের গঠনমূলক কাজের মাধ্যমে সেটাকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। আমি দুইজনকে এটা বলবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্য আসলে আমাদেরকে আরো ভালো ভালো কাজ করার জন্য অনেক বেশি উৎসাহিত করবে, এবং আশা করি আপনি যে কথাগুলো বললেন, আমাদেরই আসলে দায়বদ্ধতা বা দায়িত্ব আরো বাড়বে, এবং আমরা যেন আপনার মূল্যায়নের যথাযথ মান মর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, ভালো লাগবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আজকে আমাদের এই ইন্টারভিউ এখানেই শেষ। আশা করি যাদের অনলাইন ক্লাস নিয়ে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে নানা প্রশ্ন ছিল, এবং শিক্ষক এবং প্রশাসনিক পর্যায় থেকে অনেক তথ্য আমাদের অজানা ছিল, যারা আজকে আমাদের আলামিন স্যারের মাধ্যমে, আলামিন স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং সেটা হয়তো অনেকের সংশয়কে কাটিয়ে একটা সুস্পষ্ট ধারণা নিতে, এবং সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে বা বিশ্ববিদ্যালয় থেকে কি কি ধরনের পদক্ষেপ আছে যা শিক্ষার্থীদেরকে কিছুটা আশান্বিত করতে পারে, সেই ব্যাপারে অনেক অনেক কিছু জানতে পারবেন। এবং আশা করি আপনাদের সহায়তায় আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। আমাদের সাথে থাকবেন। রোরিং বাংলাদেশ ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।